বন্ধুরা, নতুন করে পিএসটি ফুটবল ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের ভিডিওর বিষয়বস্তু হবে সামগ্রিক বিচারে ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএলে 20-21 সালে যে আমাদের যাত্রাপথ শুরু হয়েছিল, সেই যাত্রাপথে আইএসএলের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার পর্যালোচনা পাঠ আমি তোমাদের কাছে তুলে ধরব। এখন এই সবটাই আমি তোমাদের কাছে আলোচনা রাখবো। কোথায় আমাদের ত্রুটি, কোথায় আমাদের ব্যর্থতা, কার ত্রুটি, ম্যানেজমেন্টের ত্রুটি, কোচের ত্রুটি এবং কোচিং স্টাফ, ইনভেস্টর ইত্যাদি ইত্যাদি যা যা থাকে একটা টিমকে পরিচালনা করার ক্ষেত্রে, সবটাই তোমাদের কাছে আমি রাখবো। রাখার আগে তোমাদের কাছে এমন বরাবর যে অনুরোধটা করে থাকি, যে পিএসটি ফুটবলটাকে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন এসেছো তাদের কাছে আমার একান্ত আবেদন, তোমরা এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি যখনই এই ভিডিও করব, তাহলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি দ্রুত বেগে এই ভিডিও পৌঁছে যাবে এবং তোমরা আপডেট থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আমার ভিডিও। এখন ভিডিও শুরু করার আগে অত্যন্ত দুঃখের সঙ্গে, অনুতাপের সাথে তোমাদের কাছে রাখছি যে ইস্টবেঙ্গল ক্লাবের একটা অতীত ইতিহাস আছে। ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থন বেশ ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাবের যেমন আছে, মোহনবাগান ক্লাবের আছে, মোহামেডান ক্লাবে আছে, ভারতবর্ষের কোনো টিমের নেই। কিন্তু আমি এটা আজকে বলতে চাইছি যে আমাদের এই বেস্ট ফ্যান ক্লাবকে নিয়ে কি আজকে ম্যানেজমেন্ট, আজকে যে অফিসিয়ালরা কি ভাবিত, চিন্তিত? যদি চিন্তিত হতো তাহলে 5 বছর ধরে আইএসএলের যে এই দুঃখজনক ফলাফল আমাদের সামনে তুলে ধরছে বারবার, আমাদের কোথায় ত্রুটি, কেন পাচ্ছি না, এর সামগ্রিক বিচার বিশ্লেষণ আজকে করার প্রয়োজন বলে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত উপলব্ধি, ব্যক্তিগত, আমি একজন ফুটবলার হিসাবে রাখবো। আপনারা দেখবেন, আমার ভাইয়েরা দেখবে, আমার দাদারা দেখবে। আমি যে কথাটা প্রথমেই বলি, যে 5 বছরে আইএসএলে ইস্টবেঙ্গল যদি বিদেশি চয়নের ক্ষেত্রে, আমরা জানি এই আইএসএল ফুটবলটা যে টিমের, যত ভালো টিমই চ্যাম্পিয়ন হোক না কেন, আইএসএলে বিদেশি রিক্রুটমেন্ট যেসব প্লেয়াররা করে থাকে, কোচরা করে থাকে, সেখানে তাদের ভালো যদি রিক্রুটমেন্ট হয় তাহলে সেই ইঞ্জিন ভালোভাবে দৌড়তে আরম্ভ করে। আমরা বলছি যে ইস্টবেঙ্গল ক্লাবের 5 বছরের ইতিহাসে যদি আমরা দেখি যে একমাত্র বিদেশি চয়নের ক্ষেত্রে যদি আমাদের একটা নৈপুণ্যতা ছাপ দিয়ে থাকে, সমর্থকদের যদি হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারে, সেটা একমাত্র প্লেয়ার ছিল নাইজেরিয়ার যে প্লেয়ার ব্রাইট বলে যে প্লেয়ারটা এসেছিল, সেই প্লেয়ারটা ছাপিয়ে গেছিল। এছাড়া যতগুলো বিদেশি এসেছে গেছে এইগুলো সমস্ত কিন্তু নির্বাচন করে কিন্তু কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট এবং ইনভেস্টর। তাহলে ইনভেস্টর এবং ম্যানেজমেন্ট কি করছে? তারা যখন এই রিক্রুটগুলো করছে, আমরা শুনে থাকি যে একজন প্লেয়ার হিসাবে, আমি বলতে পারি এক্স প্লেয়ার হিসাবে, যে কোনো প্লেয়ারকে নামার আগে তার মেডিকেল টেস্ট হয়, মেডিকেল টেস্টের মধ্যে দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয়। তাহলে সেই মেডিকেল টেস্ট এবছর যখন সমস্ত প্লেয়ারকে নিয়ে আসা হলো, সবার মেডিকেল টেস্ট উত্তীর্ণ দেখাচ্ছে, তাহলে কি সবই মেডিকেল টেস্ট ঠিক ছিল? যদি ঠিক থেকে থাকে তাহলে মরশুমের মাঝপথেও না, তার আগে একের পর এক প্লেয়ার ছিটকে চলে গেছে। তা সেখানে ইস্টবেঙ্গল আইএসএলের পেছোতে অর্ধেক ম্যাচ খেলা হয়ে চলে গেল। তাই এরকম বিদেশি চয়ন করার ক্ষেত্রে দায়ী দায়িত্ব কার? দায়ী দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্ট এবং ইনভেস্টর। এটাকে আজকের অস্বীকার করা যাবে না। তাই ম্যানেজমেন্টকে এই জায়গায় ভাবতে হবে। এর সাথে যেটা বলবো, যে আমাদের কোচিং যে স্টাফ আছে, সেই কোচিং স্টাফের মধ্যেও আমাদের যে স্বদেশি ফুটবলকে যে আপলিট করার প্রয়োজন আছে, সেই জায়গাটা কি নতুন করে কেউ ভাবছে? আমাদের টিমের বাজেট পরিকল্পনা যেটা, সেটা কি ম্যানেজমেন্ট বা ইনভেস্টররা ভাবছে?
আজকের আইএসএলে যেসব টিম যে বাজেট নিয়ে নামছে, সেই বাজেটকে যদি অতিক্রম করতে নাও পারি, অন্তত তার ধারে কাছে যদি আমরা না পৌঁছে গিয়ে স্বদেশি প্লেয়ার, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, মোহনবাগান সুপার জায়েন্টের মতন অন্যান্য চেন্নাই এফসি, মুম্বাই সিটি এফসি থেকে আরম্ভ করে উড়িষ্যা এফসি, সমস্ত টিমের তার যে প্রথম একাদশ যে থাকে এবং তারপর যে রিজার্ভ বেঞ্চ থাকে, সমতুল্য হতে হবে। ফুটবল খেলায় রিজার্ভ বেঞ্চকে সমতুল্য যদি না করে তুলতে পারা যায়, তাহলে কোনো দিন কোনো টুর্নামেন্টে, লিগে বিশেষ করে চ্যাম্পিয়ন হতে পারা যায় না। আবার বলছি কথাটা, যে লিগের খেলায় যদি ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান, যে কোনো টিম হোক, সেখানে যদি রিজার্ভ বেঞ্চ যদি সমানভাবে যদি না রাখতে পারে, না বেঞ্চটাকে তৈরি করতে পারে, তাহলে কিন্তু কখনোই সেই টিম লিগ চ্যাম্পিয়ন হতে পারে না। তাহলে আজকের ইস্টবেঙ্গল টিমের রিজার্ভ বেঞ্চকে যদি আমরা দেখি, যে এই রিজার্ভ বেঞ্চে অনেক নতুন ছেলে আছে, আজকের এই পরিকল্পনার মধ্যে কেন আনবে না? আমি এই জায়গায় একজন এক্স প্লেয়ার হিসেবে এই কথাটা বলতেই পারি, তোমরা একটু ভেবে দেখো যে ইস্টবেঙ্গল তো 19টা ম্যাচ খেলে ফেলেছে। যে 19টা ম্যাচ চেন্নাই এফসি খেলায় আমি মাঠে ছিলাম, সেই মাঠে যে বিদেশি ফুটবলদের কমিটমেন্ট, এটা কোনো কমিটমেন্ট যেখানে প্রতিটা খেলায় জিতলে একটা ক্ষীণ সম্ভাবনা নিয়ে সুপার সিক্সে যাওয়া, সেখানে এক একটা বিদেশি ফুটবলার আধা ফিট, কোচ স্বীকার করেছে, প্রেস স্টেটমেন্ট করেছে যে আধা ফিট নামিয়ে দিয়েছি। এটা কোনো একটা প্রফেশনাল কোচের মন্তব্য হতে পারে? তাহলে এই বন্ডিংটা কোথায় আজকে ম্যানেজমেন্টের সঙ্গে ইনভেস্টর কোচের? এবং সেই জায়গা বলবো, আজকে দিয়ামান্ত কুরাসের মতন যে 6 কোটি টাকার প্লেয়ার, আমি টাকা নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু তার প্রফেশনাল ফুটবলার, সে তো ফুটবলের জন্য সব কিছু দেবে। মাঠে যখন 90 মিনিট নামবে, আমরা সব 80-র দশকে আমরা খেলোয়াড়, 80-র দশকে খেলেছি, 80-র দশকে মাঠ ময়দান আমরা করেছি, আমরা তো দেখেছি যে সেই সময় সেই মাঠে মোহাম্মদ হাবিব তার 100% মাঠে সে জার্সিটাকে মা বলে মনে করতো। আজকের ইস্টবেঙ্গল ক্লাবের কোনো প্লেয়ার এই জার্সিটাকে মা বলে ভাবছে? আমি চেন্নাইয়ের ম্যাচে খেলা দেখলাম, যে একটা টান নিল ইরফান, যে কোনো প্লেয়ার নেবে সেই টান নিয়ে একটা টোকা বেশ গতিতে নিশু কুমারকে পরাস্ত, আর নিশু কুমারকে খেলিয়েও যাচ্ছে। আমাদের যে স্বদেশি কোচ আছে জর্জ বিনোজর, তিনি দেখছেন না, তিনি বলবেন না, তিনি আলোচনা করবেন না। পাশে যখন চাকুমান্ডির মতন প্লেয়ার আছে, এবং শুধু তাই না, আমরা তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য পৌঁছচ্ছি না, আমরা তো চ্যাম্পিয়ন আর হব না, আমরা সুপার সিক্সও যাবো কিনা তার সন্দেহ। কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে আমি যদি সেখানে আমার র্যালিগেশন নেই, আমি বারবার যে কথাটা বলি, যে র্যালিগেশন যখন নেই, তখন আমি রিজার্ভ বেঞ্চকে আমি দেখবো না? আমি তো অবশ্যই রিজার্ভ বেঞ্চ দেখবো। আমি চাকুমান্ডিকে খেলিয়ে দেখে নিতে পারি না? আমি হীরামণ্ডলকে দাঁড়িয়ে খেলিয়ে দেখে নিতে পারি না? আমি বলছি যে সেই দিনে যে ইরফান যে বলটা টান করে না, একটা গতিতে নিশু কুমারকে গতিতে গিয়ে সে সেন্টারটা রাখলো, 6 বক্সের মধ্যে ঢুকে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে হীরামণ্ডল থাকলে ওটা সাইডিং ট্যাকলিং করে বার করে দিত। অন্তত সেই জায়গায় সাইডিং ট্যাকলিং করে একটা ফাউল করতো, হলদে কার্ড দেখতো, গোল কনসিড করতে হতো না। এগুলো হচ্ছে বেসিক সেন্স। এগুলো তো দেখছি নিশু কুমারের মধ্যে নেই, অথচ এইসব প্লেয়ারগুলোকে চয়ন করে নিয়ে এসছে। এইসব প্লেয়ারগুলোকে চয়ন করার কি যৌক্তিকতা আছে? তার আগে আমরা অনেক প্লেয়ারকে দেখেছি, মন্দর রাজ দেশাই, যে 6টা আইএসএল খেলা হয়ে গেছে, শেষ জায়গায় যৌবনে টকবক করে ফুটছিল যখন, তখন দিয়েছে মুম্বাই সিটি এফসির খেলায়, আর শেষ সময় গিয়ে তাকে ধরে নিয়ে সই করানো হয়েছে। তা সামগ্রিকভাবে বলছি, এইগুলো ভাবতে হবে ম্যানেজমেন্টকে। এবং যেটা বলছি, দিয়ামন্ত কুরাস যে গতবার গোল্ডেন বয়, তার কমিটমেন্ট, যেসব সিটার মিস করছে একের পর এক, এবং শুধু তাই নয়, যে মাঠে যে 2 পা গিয়ে চেস করতে পারছে না, এবং সেখান থেকে বল রিসিভ করে নিতে পারছে না, আমার 100% দিচ্ছে না, এই জবাবদিহিটা কে করবে? ম্যানেজমেন্টের কাছে তো করতে হবে। আমি প্রফেশনাল ফুটবল, আমি টাকা নিচ্ছি, তুমি নাও আরো, কিন্তু টাকা যখন নিচ্ছ তোমাকে সে খেলাটাও দিতে হবে 100%, সেটা তো দিচ্ছে না।
তাহলে কোথায় একটা ত্রুটি আমাদের থেকে যাচ্ছে, এই ত্রুটিকে যদি আমরা সম্পূর্ণভাবে নিরাশ না করতে পারি, তাহলে ইস্টবেঙ্গলের যে গৌরবজনক অধ্যায়, সেই গৌরবজনক অধ্যায় কিন্তু সুন্দরভাবে আমাদের কাছে আমরা সেই চিত্রের মাধ্যমে দেখতে পাবো না। তাই তোমাদের কাছে বলছি, এই সবটা নিয়ে আজকে আমি এইগুলো আলোচনা করব। আজকে যে সমস্ত ডিফেন্সের যে হেক্টর আজকে 45 মিনিটে খেলার প্লেয়ার না, সেই বিদেশি ফুটবলকে মনমান ছাড়লার ওখান থেকে তুলে নিয়ে চলে এলো, যার পাশ থেকে একটু দৌড়লে সে দাঁড়িয়ে পড়ছে, মনে হচ্ছে জকিং করছে। 90 মিনিটে খেলা, আমরা যখন প্র্যাকটিস করি, কোনো প্লেয়াররা প্র্যাকটিসে মাঠে ময়দানে যখন নামে সকালবেলা, সমস্ত নার্ভগুলো তখন শক্ত থাকে, তাকে শিথিল করার জন্য ওয়ার্ম আপ করতে হয়। 90 মিনিটের মাথায় ওই খেলা যে খেলছে হেক্টর, ওয়ার্ম আপ করছে মনে হচ্ছে, পাশ দিয়ে বল নিয়ে চলে যাচ্ছে। তো এই টিমের আজকের প্লেয়ারদের কন্ডিশন এবং এইগুলোকে যদি না মেরামত করে, প্রত্যেকবার যদি এইভাবে বিদেশি চয়ন হয়, তাহলে এই ইস্টবেঙ্গলকে খুব ভালো জায়গায় যে আমরা আগামী দিনে দেখব, এটা কোনো ভরসা দিতে পারছি না। তাহলে এই জায়গা আমাদের ভাবতে হবে ম্যানেজমেন্টকে এবং ইনভেস্টারকে। এবং তার সাথে যেটা বলবো, যে স্বদেশি ফুটবলারকে নতুন করে হাইলাইটস করতে হবে। স্বদেশি ফুটবল এই কারণে বলছি, বাঙালি ফুটবলে যে আবেগ, আমরা যে সমর্থক, আমাদের যে আবেগ, বাঙালি ফুটবলাররা যদি একটা টিমের মধ্যে বন্ডিংটা বেশি হয়, তাহলে সেই টিমের মধ্যে 100% দেওয়ার মানসিকতা থাকে। আজকে নালে তুমি ভাবতে পারো যে আজকের আমাদের টিমের সবচেয়ে কম দামের প্লেয়ার হচ্ছে আজকে পিভি বিষ্ণু। সেই পিভি বিষ্ণু আজকে ধারাবাহিকভাবে যে ফুটবলটা খেলছে, পুরো দিয়ামান্ত কোরাস থেকে আরম্ভ করলে রিচার্ড সেলি, সাউল কেস্পো, হিজাজি, ক্লেন্টন সিলভা, প্রতিটি বিদেশি বিষ্ণুর ওপর নির্ভর করতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। যে বিষ্ণু ভালো খেললে তো বিষ্ণু ভালো খেলবে, বিষ্ণু 100% দিলে ইস্টবেঙ্গল গাড়ি সচল থাকবে, চলবে, দুরন্ত গতিতে এগোবে। এটা ভাবা যায়? বিদেশিরা নেবে এত কোটি টাকা, আর স্বদেশিদের জন্য এইটা, আর স্বদেশিরা মুখ্য ভূমিকা এবং চালিকা শক্তি হবে। এইটা কি ভাবার বিষয় না? এটা আজকে ভাবতে হবে। তাই এই সমস্ত জিনিসগুলো আমি বলবো যে সমস্ত সমর্থকদের কাছে আমার একটাই অ্যাপিল, যে এই সময় সবচেয়ে বেশি করে কিন্তু ক্লাবের পাশে দাঁড়াতে হবে। আমরা যারা অনুরাগী আছি, আমরা যারা ফুটবলকে ভালোবাসি, তাহলে মোহনবাগানকে বাঁচাতেই হবে। বাঁচানোর স্বপ্নে ইস্টবেঙ্গলকে সুপার 6 শুধু নয়, ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে। এরকম জায়গা থাকতে গেলে সমর্থকদের, তাদের কিন্তু আজকের এই সমালোচনা যেমন আমরা করব, তাদের কিন্তু এনকারেজও করতে হবে। এবার এই কারণে বলছি এনকারেজ কেন, যে আমরা নতুন করে যদি রিজার্ভ ব্যাংক তৈরি করি, বাঙালি ফুটবলকে যদি নিয়ে আসি, তাদের সুযোগ দিতে হবে। সুযোগ দিলে দেখা যাবে প্রথম সুযোগে সে সদ্ব্যবহার করতে পারছেন, অনেক ভুল ত্রুটি হবে। ক্রাউড পপুলেশন যেভাবে থাকে, সাপোর্টারদের টিক্কা টিপুনি যেইভাবে থাকে, অনেক প্লেয়ারে হতচকিত হয়ে যায়। সেইটা আমাদের কলকাতার মধ্যে যত বেশি না, বাইরের স্টেটের সেইগুলো থাকে না। যার জন্য থাকে না বলেই সেখান থেকে এই যে বিক্রম প্রতাপ সিং, সে মুম্বাই এফসিতে খেলতে তাদের চাপ নেই, চ্যাম্পিয়ন হতেই হবে, সাপোর্টারদের ঘিরে ধরার ব্যাপার থাকে না। তাই তারা কিন্তু ওখান থেকে সে সাপ্লাই লাইনটা একের পর এক প্লেয়ার আসে, নর্থ ইস্ট থেকে একের পর এক প্লেয়ার আসে, আপুইয়া সেই সব স্টেট থেকে উঠে আসে। সমস্ত প্লেয়াররা তারা হচ্ছে আমাদের কলকাতা ছাড়া অন্য টিমে তৈরি হয়, উঠে আসে। এই কারণে তাদের এত চাপ নেওয়ার আগে তাদের অনেক কিছু, তাদের সুযোগ সুবিধাগুলো পায়। আর আমাদের যে কোনো প্লেয়ার প্রথম খেলা নেমে যে চাপের মধ্যে ফেলে দেওয়া হয়, সেই চাপটা থেকে আমরা যদি পাশে না দাঁড়াই, তাহলে কিন্তু এই সব প্লেয়ার উঠবে না। এবং এই প্লেয়ার ওই প্লেয়ারের মধ্যে গুণগত ফারাক কিছু নেই। এখনো বলছি, এদেরকে খেলাতে হবে, খেলাতে একদিন এরাই স্টার হবে। যার প্রমাণ হচ্ছে পিভি বিষ্ণু প্রথম দিন যেদিন খেলা, সেদিন কি বেশি টাইম পেয়েছিল? সেই দিনও কিন্তু পিভি বিষ্ণুকে 30 মিনিট 25 মিনিট খেলে পিভি বিষ্ণু আজকের পিভি বিষ্ণু। তাহলে সুযোগ আমাদের দিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যখন রেলিগেশন নেই আইএসএলে,
যে কটা খেলা আমাদের পড়ে রয়েছে সেই খেলাগুলো আমি হীরা মণ্ডলকে দেখবো না, আমি চাকুমান্ডিকে দেখবো না, আমি সিকে আমনকে একটু বেশি করে দেখে নিতে পারি না, আমি তন্ময়কে দেখে নিতে পারি না? আমি কলকাতার মাঠে গিয়ে এই লিগ দেখেছি, লিগের মধ্যে এমন ছেলে বাঙালি ফুটবলের মধ্যে আমি খেলা দেখেছি, এইটুকুনি আমি বলতে পারতাম যে এদের যদি আইএসএল এর কিছু কিছু খেলা ম্যাচ টাইম দিতে পারতো, এখান থেকেই কিন্তু পিভি বিষ্ণুর মতো সাপ্লাই লাইন আমরা তৈরি করতে পারতাম। এবং এখানে বুনো জর্জ, বুনো যে আমাদের মূল কোচ বুঝো, সেই বুঝো ছাড়া দায় দায়িত্ব বেশি থাকে কিন্তু বিনো জর্জের উপর। তাহলে এই জায়গাগুলো কিন্তু আজকের ইস্টবেঙ্গল ক্লাবে ব্যর্থতার একটা প্রধানতম কারণ। এই প্রধানতম কারণটাই তোমাদের কাছে রাখলাম। আমি এরপর আবার দ্বিতীয় পার্টে আসব, সেই দ্বিতীয় পার্টে আমি আলোচনা করব। করার আগে তোমাদের কাছে আবার অনুরোধ যে এই ভিডিওটা যদি আমি যে বক্তব্য টিমের ব্যর্থতাকে পুরো ময়না তদন্ত করলাম, ময়না তদন্তর ফার্স্ট পার্টে কার কার কোথায় ত্রুটি এইগুলোকে আমি তুলে ধরলাম, এই সমস্ত দিকগুলি যদি তোমাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে তোমরা আমার এই পিএসটি ফুটবলটাকে চ্যানেলটাকে লাইক শেয়ার করতে ভুলো না। এবং যারা নতুন তাদের বলবো অবশ্যই বেল আইকনটা টিপে সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও। আমি তুলসী এখান থেকে বিদায় নিলাম।